নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস চক্রবর্তী রয়েছে আপনাদের সঙ্গে। আজকের হাল্লা বলে কার দখলে বীরভূম আমরা নাম রেখেছি ঠিকই, কারণ বীরভূমে সম্প্রতি বেশ কিছু ঘটনা ঘটেছে। এমনকি কালকে রাতেও তৃণমূল নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ। বর্তমানে একটা খুব অদ্ভুত বিষয় দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে এই সম্প্রতি ধরে নিন গত এক বছর ধরে বিজেপির তরফ থেকে সেই অর্থে খুন জখমের কোনো অভিযোগ, অন্ততপক্ষে আমাদের প্যানেল, আমি জানি না বিজেপি বাইরে জনসভায় বা প্রচার সভায় কি বলছেন বা কি, এখন ইস্যুটা দাঁড়িয়েছে যে বিজেপি অর্থাৎ বিরোধী রাজ্যের বিরোধী দল তাদের খুন জখম যেটা হয় মূলত যে শাসক দলের সঙ্গে বিরোধী দলের লড়াই, কনফ্লিক্ট, গন্ডগোল, তাই নিয়ে খুন জখম, মারামারি, বোমাবাজি, গুলি বন্দুক সব কিছু হয়। এটা পশ্চিমবঙ্গের পুরনো রাজনীতির একটা ছবি। দেখবেন আপনি বাম আমলে সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন কংগ্রেস কর্মীর একটা সময়। এরপর যখন কংগ্রেস থেকে তৃণমূলের জন্ম হলো, তারপরে তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই, রাজনৈতিক লড়াইয়ের ফলশ্রুতিটা গিয়ে পৌঁছেছে কোথায়? খুন জখমে। বিজেপিও প্রচুর অভিযোগ করেছে, তাদের বিধানসভা নির্বাচন 2021-এ 77 জনের খুনের তালিকা তৈরি করেছে তারা। 2024 লোকসভা নির্বাচনেও, পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রতি একাধিক অ্যাটাক হয়েছে। কিন্তু সম্প্রতি রিসেন্ট, আমি আবারও বলছি, 24-এর পরে শুরু করে 25, মানে 24-25, এই যে মানে এক বছর 2 মাস মতো, এখানে বিজেপির বিরুদ্ধে আর সেই অর্থে কোনো অ্যাটাক তৃণমূলের বা খুন জখম নেই। বরঞ্চ আমরা যে সমস্ত খুন জখম, বোমাবাজি, গুলি বা অস্ত্র পাওয়ার যে সমস্ত খবরগুলো রেকর্ড হচ্ছে আমাদের কাছে, তাতে আমরা দেখতে পাচ্ছি কি তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই। এর মধ্যে একটা বড় ঘটনায় মালদায় ইংরেজ বাজারে দুলাল সরকার, বাবলা সরকার, তাকে গুলি করে মারল কি তৃণমূলের আরেকটা গোষ্ঠীর দিকে। এমন একজনও বলল না যে বিজেপির কেউ খুন করেছে, তৃণমূলের লোককে তৃণমূল খুন করছে। আর এখন যে সমস্যাটা, সেটা হচ্ছে বীরভূমের সমস্যা, যেখানে কাজল শেখ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা সভাপতির। অনুব্রত জেলে যাওয়ার পর এরপর অনুব্রত ফিরে এসছেন। খুব স্বাভাবিকভাবেই অনুব্রত অনুগামী যারা ছিলেন তার আবার দাদার কাছে যাচ্ছেন, দাদা 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 আমরা তোমার ভক্ত, এই করে দাদার কাছে যাচ্ছেন। আর সেখানে দাঁড়িয়ে দুটো গোষ্ঠীর একটা সীমারেখা স্পষ্ট হচ্ছে, যেখানে কাজল শেখের লোকের সঙ্গে অনুব্রতের লোক, অনুব্রতের লোকের সঙ্গে কাজল শেখের লোকের গন্ডগোলের ছবিটা প্রকাশ্যে আসছে। দেখুন, সম্প্রতি রেকর্ড হওয়া, মানে আমাদের খবরের শিরোনামে উঠে আসা একাধিক ঘটনা আপনাদেরকে আমি টিভি স্ক্রিনে দেখাবো, যে যেখানে বিরোধী দল বিজেপি নয়, রাজ্যে থাকা সংগঠিত বাম শক্তির বিরুদ্ধে নয়, কংগ্রেসের বিরুদ্ধে নয়, খোদ অভিযোগ তৃণমূলেরই দল করছে আরেক দল তৃণমূলের বিরুদ্ধে, যে তাদের মধ্যে লড়াই, তাদের মধ্যে মারামারি, তাদের মধ্যে বোমাবাজি, পাথর ফেলে মাথা থেতলে। মালদায় এই যে দুলাল সরকার খুনের পরেই ওদের আরেকজন নেতা খুন হলো। জলের নর্দমার কন্ট্যাক্ট কার হাতে থাকবে তাই নিয়ে। আসুন আপনাদেরকে আমি দেখাই উঠে গিয়ে স্ক্রিনে, যে সম্প্রতি বীরভূম থেকে শুরু করে নদিয়া, মালদা, উত্তর 24 পরগনা একাধিক জায়গায় কিভাবে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল আক্রান্ত হয়েছে। মোমিনপুর, বীরভূম রূপপুর পঞ্চায়েতের মোমিনপুর গ্রামে অনুব্রত মণ্ডলের অনুগামীদের মারধর, অভিযোগের তীরে বাবু দাস গোষ্ঠীর লোকজন। এই বাবু দাস হচ্ছে, যেটা জানা যাচ্ছে, যে কাজল শেখ ঘনিষ্ঠ। আসি পরেরটায়, দেখুন নানুর বীরভূম বাইতারা গ্রামে অনুব্রত অনুগামী এক তৃণমূল কর্মীর চালা ঘরে আগুন, অভিযোগ কাজল অনুগামীদের বিরুদ্ধে। একের পর এক এই দুটো গোষ্ঠী একের বিরুদ্ধে আরেক লড়াই। খয়রাশোল, বীরভূম, আরেকটি মানে একদম রাজনীতির অনিন্দে থাকা নাম, বাম আমলে খয়রাশোল সবাই জানেন। বাড়ি ফেরার পথেই তৃণমূল কর্মী নিয়ামুলকে মারধর, হাসপাতালে ভর্তি করার পরে মৃত্যু, অভিযোগ তৃণমূল কর্মী শেখ কালো এবং তার অনুগামীদের বিরুদ্ধে। এরা কাজল শেখ, আবার কেউ বা অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। আসুন অন্য জেলায় চলে আসে, কৃষ্ণনগর, নদিয়ার ক্ষেত্রে পুরসভার তৃণমূলের চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ডেপুটেশন তৃণমূলেরই অবসরপ্রাপ্ত পুর কর্মী সংগঠনে। বুঝুন, একজনের বিরুদ্ধে আরেকটি সংগঠন একই রাজনৈতিক দলের অভিযোগ করছেন। পরের অংশ দেখাই, সেখানে চেয়ারম্যান রীতা দাসের অনুগামীদের বিরুদ্ধে মারধর করবার অভিযোগ পাল্টা অভিযোগ। কৃষ্ণনগর, নদিয়ার খবর। আসছে এবার মালদার ক্ষেত্রে, দেখুন, প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, খোদ তৃণমূলেরই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাজ না করে ভুয়ো বিল দেখিয়ে টাকা তোলবার অভিযোগ। এই যে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের যে অভিযোগ, এই চাঞ্চল্য ছড়ায় চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবার এই যে আপনাদেরকে বলছিলাম না, বীরভূমের এই নানুরে বাড়ি জ্বালিয়ে দেওয়ার ছবি সামনে আসলো, এবং এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে নয়, বামেদের বিরুদ্ধে নয়, কংগ্রেসের বিরুদ্ধে নয়, খোদ তৃণমূলের আরেকটি গোষ্ঠীর বিরুদ্ধে
তৃণমূল করছে, অন ক্যামেরা করছে। আসুন দেখাবো সেই প্রতিবেদন কি ঘটেছে নানুরে, দেখুন। বীরভূমের নানুর এখন গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হতে দেখা যাচ্ছে। শুধু নানুর নয়, বীরভূমের বিভিন্ন প্রান্ত। আমরা দেখেছি গতকাল রাতে নানুর থানার অন্তর্গত বাইতারা বলে একটি গ্রাম রয়েছে, সেই বাইতারা গ্রামে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। রাতারাতি ওসি বদল হলেও বদলায়নি নানুরের চিত্র। সে অভিযোগ করছে খুব স্পষ্ট যে যেহেতু সে অনুব্রত মণ্ডলের দল করে এবং তার সঙ্গে থাকে, সেই কারণে কিন্তু কাজল শেখ অনুগামী লোকজন এসে তার বাড়িতে বোমাবাজি করে, তার বাড়ি লুট করে, তাকে মারধর পর্যন্ত করা হয়। আমি কেষ্ট ঘনিষ্ঠ বলে কাজল ঘনিষ্ঠরা দুদিন আগে আমাকে অ্যাটাক করে। আমাদের ছেলেরা সব আমাদের ছেলেদেরকে তাড়িয়ে গ্রাম ছাড়া করে দেয়। আমি কোনো রকমে গ্রামে লুকিয়েছিলাম। কালকে সন্ধেবেলায় আমাকে একজন দেখে ফেলায়, আমি রাত্রিরে বেরিয়ে পড়ি এবং মাঠে আছি। আর কালকে গত রাত্রি রাত 11টা নাগাদ আমার বাড়িতে অ্যাটাক করে এবং বোম ছুঁড়ে আমার একটা বসতবাড়ি পুড়ে নেয়, কিন্তু চালাবাড়িটা পুড়ে গেছে। আমার ওখানে ছাগল, তারপরে আরও অনেক কিছু আসবাবপত্র ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। কোথায় কবে? কালকে রাত্রে লোহা রড বাঁশ দিয়ে মারা হয়েছে এবং তাকে খুন হয়ে গেছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। নানুরাও আগুন লাগিয়ে দিয়েছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। সম্প্রতি জেলা পরিষদের পারফরমেন্স নিয়ে কেষ্টর কটাক্ষর পরই নাম না করে তাকে কটাক্ষ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও করেন তিনি। বীরভূমের রাজনীতিতে কেষ্ট কাজলের তিক্ত রাসায়নিক সমীকরণের কথা সকলেরই জানা। 2 বছর পর কেষ্টর ঘরবাপসি হতেই দুপক্ষের মধ্যে সৌহার্দ্যের বার্তা শোনা গেলেও তা যে পুরোটাই মৌখিক তা বুঝতে অসুবিধা হয়নি কারো। এবার রাতের অন্ধকারে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগে ফের চর্চায় কেষ্ট কাজল শিবির দ্বন্দ্ব। নানুরের ঘটনা কি প্রমাণ করলো বীরভূমের মাটিতে কেউ 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়? জেলা সভাপতি প্রবেশ করেছেন বীরভূমের মাটিতে, আর সেই দিন থেকেই তো আর এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে। তো এই লড়াইয়ের ফলে আমাদের যে সমাজ ব্যবস্থা আর কুলুষিত হচ্ছে, এখানকার শাসন ব্যবস্থা নষ্ট হচ্ছে এবং ওদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য সমাজকে কুলুষিত করছে। আজ আতঙ্কিত সমাজ। সেই জন্য এই যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে সমাজের যে পরিস্থিতি জটিলতার দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্ব যে প্রবল আকার ধারণ করছে, তার সাথে সাথে সমাজ আজকে অন্যদিকে মন নিচ্ছে। সেই জন্য সমাজের মানুষ এই তৃণমূল দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আর ভালো চোখে দেখছে না। 2026-এ সাধারণ মানুষ এর জবাব দেবে। আর যত দিন যাবে তৃণমূল কংগ্রেস এই দুই দলের গোষ্ঠী উত্তরোত্তর বৃদ্ধি পাবে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখবার পর মানুষ কি সত্যিকারের নজর ঘুরবে মানুষের? মানুষ কাকে ভোট দেবেন এটা অবশ্যই মানুষের সিদ্ধান্ত, গণতান্ত্রিকভাবে তারাই সিদ্ধান্ত নেবেন। তবে এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তৃণমূল ফোকাস আউট করবার জন্য এই এই ঘটনা ঘটতে পারে। এখন শুধু তৃণমূলের বিরুদ্ধে বিজেপি বললে বিজেপি আবার হাইলাইট হয়ে যাবে। তৃণমূলের বিরুদ্ধে মানবেরা আছে, আমাদের মানবলাহার দল সিপিএম, তাহলেও আবার সিপিএম হাইলাইট হবে। সুমন দাদের দলেরকে কফিনে শেষ পেরে পুঁতে দিয়েছে তৃণমূল। এখন তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের লড়াই। পারবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই জায়গাটা, তৃণমূলের এই যে একনায়কতন্ত্র, এই যে মনোপলি আমরা দেখতে পাচ্ছি, বিরোধিতার ক্ষেত্রেও মনোপলি। আমাদের দল বিজেপিকে মারবে কেন? আমাদের দলের লোক আমাদের দলের লোককে মারবে নাকি? এর পেছনে জমি না ছাড়ার কোনো বিশেষ লুকোনো রহস্য রয়েছে, মাটি না ছাড়ার অন্য কোনো রহস্য রয়েছে, নিজের জায়গা নিজের দখলে রাখার অন্য কোনো রহস্য রয়েছে। এগুলো নিয়ে আজকে আমরা প্যানেলে আলোচনা করবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের অনুষ্ঠানে, স্বাগত জানাবো বিজেপি মুখপাত্র ফাল্গুনী পাত্র আমাদের সঙ্গে রয়েছেন। ফাল্গুনীদিকে স্বাগত। সিপিএমের তরফ থেকে মানব লাহ আমাদের সঙ্গে রয়েছেন, মানবকে স্বাগত। জাতীয় কংগ্রেসের মুখপাত্র আমাদের অত্যন্ত প্রিয় সুমন রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সঙ্গে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন। আমি ফাল্গুনীর দিকে দিয়ে শুরু করি। ফাল্গুনীদি, দুটো প্রশ্ন। এক হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের লড়াই, জমি আঁকড়ে রাখা এক দল তৃণমূলের জমি দখল করতে চাইছে আরেক দল তৃণমূল।
এখানে বিজেপি কি প্রাসঙ্গিকতা হারাচ্ছে? মানে আমরা অন্তত পক্ষে মানবদের সময়ের ছবি যদি দেখি, বামেদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে সুমন রায়চৌধুরীর দল কংগ্রেসের। এরপর 1998-99 পর যখন তৃণমূল আরও বেশি শক্তিশালী হলো, তৃণমূলের অভিযোগ রয়েছে। তো এই জায়গায় বিজেপি কি প্রাসঙ্গিকতা হারিয়ে ফেলছে? এবং সঙ্গে এই জমি না ছাড়ার লড়াইয়ের কারণটা কি? দেখুন, এখনো আমরা প্রধান বিরোধী দল হিসাবে বিধানসভায় সর্ববৃহৎ দল হিসাবে আমরা পশ্চিমবঙ্গে বর্তমান আত্মপ্রকাশ করেছি এবং আমরা বিধানসভায় বিরোধী দল হিসাবে আমাদের ভূমিকা আমরা পালন করছি। এবারে হচ্ছে প্রশ্নটা কোথায়? দুর্নীতি, খুন, স্বৈরাচারী, নৈরাজ্য, এইটা নিয়ে প্রশ্ন যে সেখানে কে প্রাসঙ্গিক। আমরা এমন জায়গায় সত্যিই প্রাসঙ্গিক হতে চাই না। আমরা যদি একদম পিছিয়ে থাকি তাতেও আমাদের কোনো অসুবিধা নেই, কোনো প্রতিবাদ নেই। আমরা চাই এইরকমভাবে আমরা পিছিয়ে বারবার যেন থাকি, কোনো জায়গায় এরকম নাম যেন উঠে না আসে। ফাল্গুনিদি, মাঝখানে একটা কথা বলি যে আমরা 2026-এর বিধানসভায় 250 আসন পাবো, এটা বলা মানেই তো অন্যান্য সমস্ত রাজনৈতিক দলকে অত্যন্ত অপ্রাসঙ্গিক মনে করা। দেখুন, 250 পাবেন, সেই ওরা 234, আমরা সেই পুরনো ইতিহাস আমাদের কিছুক্ষণ মনে করিয়ে দেয়, তার পরবর্তীকালের ঘটনা কি হয়েছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানে। তাই উনারা কি বলছে এটা প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি আছে। আজকে ভাবুন, আজকে এই মৃত্যুপুরী তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ। আজকে যখনই আপনি টিভি খুলবেন, যখনই আপনি খবরের কাগজ, কোথাও কাটা মুন্ডু পাওয়া যাচ্ছে, কোথাও দেহ ভেসে উঠছে, কোথায় ধর্ষণ হচ্ছে, কোথাও শ্যুট আউট হচ্ছে, কোথাও গলা কেটে মেরে ফেলা হচ্ছে, এবং কোথাও বা দেখা যাচ্ছে বোমা বিস্ফোরণ, কোথাও বা বেআইনি অস্ত্রের ভাণ্ডার। তো আজকে পশ্চিমবঙ্গটাকে কোন জায়গায় নিয়ে গেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা প্রত্যেকটা ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, সেটা পঞ্চায়েত হোক, সেটা কাউন্সিলর হোক, সেটা বিধানসভা হোক বা সেটা লোকসভা, প্রত্যেক ক্ষেত্রেই এই যে গণতন্ত্রকে প্রতিফলন করতে না দিয়ে নিজেদের শক্তিকে কায়েম করা, অর্থাৎ পঞ্চায়েতে আমরা যদি 25টা আসন কোনো পঞ্চায়েতে থাকে, 25টাই চাই। মানে কি, আমাদের পুরোটাই দখল করতে হবে। দখলদারি কিসের? দখলদারি হচ্ছে এলাকা দখলের। দখলদারি কিসের? দখল হচ্ছে ক্ষমতার। দখলদারি কিসের? দখলদারি প্রমোটারি। অর্থাৎ যে রাজ চলছে। আমি বুঝতে পেরেছি ফাল্গুনিদি, কিন্তু এই যে দখলদারির বিরুদ্ধে কোমর বেঁধে দাঁড়াবে কে? 77 জন বিধায়ক, মানে আমি 2021-এর বিধানসভার নিরিখে বলছি, এখন কয়েকজন বিধায়ক এদিক ওদিক হয়ে গেছে, আমি সেই হিসাবে আসছি না। 2021-এর বিধানসভা নির্বাচনের নিরিখে মানুষ আপনাদের 77 জনকে বিধানসভায় জায়গা দিলেন, কিন্তু বিরোধিতার জায়গায় যদি আমাকে কেউ এসে বলে যে ফাল্গুনী পাত্র তো রাস্তায় নামেন না, আমি বিশ্বাস করব না। আমি একদম চোখ বুঝে, আমি একদম অনলাইন, উনি রয়েছেন এখানে, আমি বলবো ফাল্গুনী পাত্ররা রাস্তায় নামেন। অর্চনা মজুমদারদেরকে রাস্তায় দেখা যায় আন্দোলনে, কিন্তু আর বাদবাকি বিজেপি, এই যে আপনি বলছেন জমি দখলের লড়াই, তা জমি কারোর যদি জমি তৃণমূল দখল করে নেয়, রাজ্যের সব থেকে শক্তিশালী বিরোধী দল হিসেবে তো বিজেপির সামনে দাঁড়ানো উচিত। দেখুন, আপনি ঠিকই বলছেন, আমরা রাস্তায় নিশ্চয়ই আছি, হয়তো সেই ফোকাস সেই হিসাবে আপনাদের সামনে উঠে আসছে না। তার কারণ একটা আছে। আপনারা 2021-এর পরে দেখেছেন, যারা বুথে বসেছিল, যারা বিরোধী দল করেছে, তাদের বিভিন্নভাবে তাদেরকে কেস দিয়ে, তাদের ওপর অত্যাচার করে, খুন করে মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, এই প্রসঙ্গ আমি আবার বলছি, আমরা এই প্রতিবাদ করি বলে আমাদের নামে 33টা কেস রয়েছে। শুধু আমরা নয়, আমরা রাজনীতি করছি, আমরা মোকাবিলা করতে পারি, কিন্তু সাধারণ মানুষ, যাদের রুজি রোজগার কেড়ে নেওয়া হচ্ছে, যাদের ওপর অত্যাচার করা হচ্ছে, যাদের ছেলে মেয়েদের স্কুল বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আমরা রাস্তায় আছি, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা বলছেন যে এটা গণ অভ্যুত্থান, মানুষের মনে গণ অভ্যুত্থান এসছে, মানুষ পরিবর্তন চাইছে, কিন্তু যে অত্যাচারী রাজ এখানে চলছে, যে নৈরাজ্য চলেছে, যে বোমগুলির রাজনীতি চলেছে, আপনি বলুন তো কার পরিবারের ছেলেকে এগিয়ে দেবে এর প্রতিবাদ করতে? কালকে তাকে শ্যুট আউট করে মেরে দেবে না? কালকে তার বাড়ি বোমাবাজি হবে না? আজকে তৃণমূল তাদের ক্ষমতা দখলের লড়াই, অর্থাৎ পুলিশ তাদের আছে, শাসন তাদের আছে, পঞ্চায়েত তাদের আছে, পৌরসভা তাদের আছে, তারা দুজনেই বলিয়ান। তার মধ্যে যে কমজোরি, তার বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, তাদের
তাদেরকে শুট আউট করা হচ্ছে। আজকে সাধারণ মানুষ এই প্রতিবাদে কোথায় থাকবে? আপনারা ভাবুন, আজকে পশ্চিমবঙ্গকে এই যে দিদি অন্যের দিকে আগুন তুলছে, কিভাবে মৃত্যুপুরী তৈরি করেছে, কিভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে আজকে এই পশ্চিমবঙ্গকে, সেটা কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। একদমই, সেটা আমরা অবশ্যই দেখার সময় এসেছে, কিন্তু আমার প্রশ্ন ওই একই জায়গায় থেকে গেল। দেখুন, যে বিরোধীরা বিজেপি গত 5 বছরে 250 কর্মী প্রাণ দিয়েছে। না, কিভাবে definitely দিয়েছে প্রাণ? না, প্রতিবাদ হয়েছে, করেছে, তারা রাস্তায় নেমেছে, তবেই না তাদেরকে মেরে ফেলেছে। মানে হুমকি কিরম দেখুন, থ্রেট হয়েছে। আজকে কাজল শেখের কাছে অনুব্রত বড় প্রতিপক্ষ, ধ্রুব সাহা নয়। মানে এটা একটা খুব চিন্তার বিষয়। কারণ হচ্ছে, এটা আমি একটুখানি ক্লারিফাই করি, এই কারণেই, কারণ ধ্রুব সাহার হাতে ক্ষমতা নেই। ধ্রুব সাহা এলাকা দখল করে প্রমোটারি করতে পারবে না, সেই ক্ষমতা ধ্রুবর কাছে নেই, যেটা বিপক্ষের কাছে আছে, যে ও ওই এলাকাটা দখল করতে পারবে যেই এলাকাটা অন্য আরেক দল করতে চায়। সেই জন্য ক্ষমতা, টাকা, নৈরাজ্যের এই অধিকার নিয়ে আজকে এই তৃণমূলের লড়াই, এবং যেটা সামনে আসছে এবং যেটা আগামী দিনে এই পশ্চিমবঙ্গের জন্য আত্মঘাতী হতে চলেছে। বেশ, মানে ধারকা টাক্কর, যে দুজনের ধার রয়েছে তাদের টাক্কর। দুজনই তৃণমূল গোষ্ঠীতে বিলং করে, দুটোই অর্থশালী দল, কারুর জমি, কারুর দুজনেই চোর, মানুষের ক্ষমতা থেকে শুরু করে সবটাই ওইভাবে নেই। মানে অদ্ভুতভাবে এই চৌর্যবৃত্তি করার পরেও আমরা দেখছি সুজয় কৃষ্ণভদ্র ঘুরছে বাইরে, আমরা দেখছি বিভিন্ন নেতারা বাইরে বেরিয়ে আসছে। আমার কথা হচ্ছে যে যদি চার্জশিট দাখিল করা সম্ভব হতো সঠিক সময়, এদের বিরুদ্ধে যদি কড়া প্রমাণ থাকতো চুরির, তাহলে সেই ক্ষেত্রে এই নেতাদের হাল হকিকত কি হতো? এটা তো একদম বাস্তব যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি বহু মানুষ তারা জেলের ভেতরে গেছেন। হ্যাঁ, হয়তো বা আইনি প্রক্রিয়ায় তাদেরকে একটা সময় জামিন দিতেই হবে, কিন্তু সেই অর্থে উদ্যোগ কি আমরা পাচ্ছি দেখতে, বা উদ্যোগ যদিও থাকে সেই ক্ষেত্রে তার কনক্লুশনটা কি আসছে? আমরা এই নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু তার আগে ভয়াবহ পরিস্থিতি বাংলায়। শুধুমাত্র মমিনপুর নয়, নারুন নয়, খয়রাসোল নয়, কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা, এমনকি দক্ষিণ 24 পরগনা, একাধিক জায়গায় অভিযোগ। এমনকি দক্ষিণ 24 পরগনায় ভোটার লিস্টে চূড়ান্ত পরিবর্তন, যেটাও আমি পরে দেখাবো আজকের বিষয়, যে ভোটার লিস্টে কোন একটি পার্টিকুলার বুথে পঞ্চায়েত অ্যাসেসমেন্টে দেখা যাচ্ছে 500 জনের মতো প্রায় ভোটার বেড়ে গেছে। কি করে বাড়ছে? একটা বুথে, পার্টিকুলার একটা বুথে। এই অভিযোগগুলোও রয়েছে, আমরা এই নিয়ে আলোচনা করবো। কিন্তু এটা একদম বাস্তব যে বাম জমানাতে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে, তার মধ্যে খুন জখম হচ্ছে, এই ছবি খুব একটা দেখা যায়নি। আবার এটাও বাস্তব যে দুটো পন্থা ছিল। সুভাষবাবুর সঙ্গে দলের অনেক সময় মতবিরোধ হয়েছে, সুভাষবাবুর সঙ্গে অমিতাভ নন্দীর অনেক সময় বৈরিতা তৈরি, সুভাষপন্থী অমিতাভপন্থী। আবার কখনো দেখা গেছে বুদ্ধবাবু বেশি প্রো বাম হতে গিয়ে বা প্রোগ্রেসিভ হতে গিয়ে বুদ্ধবাবু অনেক সময় দলের কাছে বিরাগভাজন হয়েছে, এটাও বাস্তব। আবার এটাও বাস্তব যে কখনো কান্তি গাঙ্গুলি এমন কোনো কথা বলে ফেলেছেন যার জন্য দলের কাছে বিরাগভাজন হয়েছে। কিন্তু দলের মধ্যে লড়াইটা দেখতে পাওয়া যায়নি। আমরা দেখেছি বাম জমানায় সবসময় বামেদের সঙ্গে সরাসরি লড়াই হয় কংগ্রেসের, নয় পরবর্তীকালে তৃণমূল, মানে তৃণমূল বলতে বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় ফেস হয়ে বিভিন্ন জায়গায় লড়াই হয়েছে। আমি মানবের কাছে যাও, মানব, তার এই যে তৃণমূলের মধ্যেকার যে লড়াইটা, হ্যাঁ, সেটা তুমি বিভিন্ন জেলায় দেখতে পাচ্ছ। এর কারণটা কি? আর বামেদের সময় বিরোধী বলতে একটা স্পষ্ট বিরোধী ছিল, সেটা এখন আস্তে আস্তে নিষ্প্রভ হচ্ছে কি করে? তুমি যে প্রশ্নটা করছো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বামপন্থীদের সময়ে দাঁড়িয়ে থেকেও কমরেড সুভাষ চক্রবর্তী, কমরেড অমিতাভ নন্দীর মধ্যে লড়াই দেখতে পাওয়া গেছে। একটা দলের মধ্যে গণতন্ত্র থাকলে সবাই একমত দেবে এমনটা নয়। একটা সিদ্ধান্ত করতে গিয়ে আমি মনে করছি রাস্তা সোজা গেলে ভালো হবে, আর একজন মনে করছে বাদিক দিয়ে একটু ঘুরে গেলে ভালো হবে। এই পার্থক্য দলের মধ্যে থাকতেই হবে। আলোচনার মধ্যে থেকে রাস্তা বের করে নিয়ে আসা। রাস্তায় বেরিয়ে চেয়ার ছুঁড়ে, বোম মেরে, গুলি চালিয়ে এই রাজনীতি বামপন্থীদের সময় কেউ হয়তো দেখেনি। 2 নম্বর কথা খুব গুরুত্বপূর্ণ, বিজেপির মুখপাত্র বলবার সময় বলছিলেন, খুব ভাল লাগছিল শুনতে, কিন্তু আসল বাস্তব সত্য যেটা, যে এখানে এরা টিভিতে বসে যেভাবে গলা ফাটিয়ে, গলা চিল্লিয়ে যে প্রতিবাদ করে, রাস্তায় দাঁড়িয়ে সেই আন্দোলন প্রতিবাদ কোথাও হয়তো এদের মাধ্যমে দেখতে পাওয়া যায় না। কারণ কেন দেখতে পাওয়া যায় না? কারণ আমরা বারবার করে যে কথাটা বলছি, আজও সেই কথাটা বলছি, যে সবকা মালিক এক হে, দিদি মোদি ফেক হে। এই কদিন আগে মোহন ভাগবতে এসে যে এই মিটিং আর এই প্রচার সভা করে গেল না, আপনি দেখুন যে কোনো না কোনো ইস্যুতে, যখনই কেন্দ্রে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু হয়, তখনই কেন্দ্রে তৃণমূলের মনে পড়ে যে কোনোভাবে কেন্দ্র থেকে বেরিয়ে আসতে হবে, ওখানে বিরোধিতা করা যাবে না। আর রাজ্যেও ঠিক একই কাজ করলেন এই শুভেন্দু অধিকারী এবং তার দলবল, যে কোনো না কোনো ওই কাগজ ছোড়া, এই ছোড়া, হ্যান ছোড়া, ত্যান ছোড়া ইস্যুতে বেরিয়ে এলেন। আজকে যে আন্দোলনগুলো টিভিতে বসে চিল্লালেন, বিধানসভার অভ্যন্তরে তারা কেন প্রতিবাদে সরব হলো না? 7 লক্ষ হাজার কোটি টাকার দেনার হয়েছে এই
বাংলার মানুষের মাথার ওপরে। বেকারত্বের জ্বালায় ভুগছে, একটা কলকারখানা নেই, একটা শ্রমিকের তার ন্যূনতম অধিকার নেই, দুর্নীতিতে রাজ্য জর্জরিত, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অদ্ভুত লাগে কোথায় জানেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যেমন আমরা আন্দোলন করেছি, সুমনদারা আন্দোলন করেছেন, ফাল্গুনিদিরা আছেন, ফাল্গুনিদিরা আন্দোলন করেছেন, আমি বিশ্বাস করি ফাল্গুনিদিরা হয়তো সবচেয়ে বেশি লড়াই করেছেন, কিন্তু অদ্ভুত লাগে যে আরজি করের মতন ঘটনা ঘটার পরেও, এই জাল ওষুধ কাণ্ডের ঘটনা ঘটার পরেও কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের একটা সংস্থা আছে এনকিউএস এর মাধ্যমে সেই রাজ্যকেই প্রথম সার্টিফিকেট হিসাবে দাগিয়ে দেওয়া হয় স্বাস্থ্য পরিকাঠামোতে। অদ্ভুত লাগে যে এই কলকাতা পুলিশ যে চার্জশিট কোর্টে জমা করলো তার কোনো ব্যতিক্রম ঘটলো না। সিবিআই এত কিছু হন্তদন্ত করে কিছু করলেন, সেই একই চার্জশিট সিবিআই জমা করলো, একের পর এক দুর্নীতিতে অভিযুক্তরা ছাড়া পেয়ে যাচ্ছে, একের পর এক কাণ্ড। আজকে এ রাজ্যের মানুষ কি দেখতে পেল, একজন বিরোধী দলনেতা তার যখন সোচ্চার হওয়ার কথা বিধানসভার অভ্যন্তরে বেকারত্ব নিয়ে দুর্নীতি নিয়ে, তখন তিনি সোচ্চার হচ্ছে কি বলছে, এই রাজ্যে যে সরকারটা চলছে এটা হচ্ছে মোল্লাদের সরকার, মোল্লার সরকার, মুসলমানের সরকার, আমরা হিন্দুদের ভোটে জিতে আসবো, আমরা হিন্দুদের সরকার তৈরি করব। আমরা বামপন্থীরা একমাত্র বলছি যে উনি সত্যি কথা যদি বলে থাকেন, ধরে নিই যে একটা মোল্লার সরকার চলছে, মুসলমানের সরকার চলছে, ওনার ওই নিকৃষ্ট ভাষা, কারণ শিক্ষার অভাব থাকলে পরে যে ভাষা ব্যবহার হয়, কারণ এক বাটি দু বাটি নয় 3 বাটি খেয়ে বাড়িতে টিফিন কারি করে নিয়ে আসার পরেও তার সেই সম্প্রদায়কে তার গালাগালি করতে ইচ্ছা করে কেন আমি জানি না। আর 2 নম্বর হচ্ছে যে হিন্দু ভোটে জিতে আসার কথা বলছে। আমরা বামপন্থীরা বলছি, আমরা যদি সরকার গঠন করি তাহলে কোনো মুসলমানের সরকার হবে না, কোনো হিন্দুদের সরকার হবে না, আমরা মানুষের সরকার তৈরি করব, যে সরকারের শিল্প হবে, যে সরকারের শিল্প এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি দোসর হয়ে ভেঙেছিল। অদ্ভুত লাগে কোথায় জানেন, এই সিঙ্গুরে কিছুদিন আগে যখন এ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী 28 দিন ধরে ন্যাশনাল হাইওয়ে রোড বন্ধ করে বসে থাকলেন, তখন রাজনাথ সিং পাখা নিয়ে এসে হাওয়া দিতে এসেছিলেন, সিঙ্গুরকে নিয়ে চলে গেলেন গুজরাটে, সেখানে সিঙ্গুরের কারখানা তৈরি হলো, টাটাদের ন্যানো কারখানা তৈরি হলো। আমার বাংলার বেকার যুবকরা কি পেল, এত বড় লাড্ডু। একের পর এক শিল্পের সম্মেলনে বিনিয়োগ হলো না, কি পেলেন? এ রাজ্যে একজন মানুষ নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য এ রাজ্যের বেকার যুবকদের অসহায়তাকে কাজে লাগালো। নয়াচরে কেমিক্যাল হাব নন্দীগ্রামে হতে দিল না, জিন্দালদের ইস্পাত কারখানা শালবনীতে হতে দিল না, বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের কাজ আটকে দিল। আমরা বলছি, আমরা সরকারে এলে এই কারখানাগুলো আবার তৈরি করব, বেকার যুবকের কর্মসংস্থান করব, ওই রকম নিউ টাউনের মতন আরও কয়েক হাজার নিউ টাউন আমরা এই বাংলার মাটিতে তৈরি করব। এই ফেক রাজনীতি, দিদি মোদির এই রাজনীতি, এর চূর্ণ আমরা করব। আর শেষ কথা একটাই, বাংলার মাটিতে যদি ধর্মের নামে মানুষকে ভাগ করে দেওয়া হয়, ধর্মের নামে মানুষের সঙ্গে মানুষকে লড়ানোর চেষ্টা হয়, কারণ আমরা বুঝতে পাচ্ছি যে এদের কাছে আজকে আর নতুন কোনো ইস্যু নেই, বাংলার মাটিতে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই বিজেপি নতুন করে। আমরা বলছি, যদি ধর্মের নামে রাজনীতি হয়, মানুষকে ধর্মের নামে ভাগ করা হয়, তাহলে মাঝখানে প্রাচীর হয়ে আমরা বামপন্থীরা দাঁড়িয়ে থাকবো। কিন্তু মানুষ ভোট বাক্সে গিয়ে তার প্রতিফলন কতটা দেবে বা বামেদেরকে কতটা সামনে নিয়ে আসবে, মানে চালক শক্তি হিসাবে নিয়ে আসবে রাজ্যের, দেখার বিষয়। সুমনদার কাছে যাব। সুমনদার, ঘটনাটা হচ্ছে রাজ্যের অপ্রাপ্তির খাতা বা দুর্নীতি নিয়ে নয়। আমার প্রশ্ন হচ্ছে, আজকে বিরোধিতার জায়গায় যে রাজনৈতিক দলগুলো রাজ্যে থাকা উচিত, তাদের মধ্যেও একটা ভাগাভাগি তৈরি হচ্ছে এবং খুব পরিষ্কারভাবে আপনারা দাগিয়ে দিচ্ছেন যে বিরোধী শক্তির সঙ্গে, রাজ্যের মূল বিরোধী শক্তির সঙ্গে রাজ্যের শাসক শক্তির টাই আপ আছে। মানে বামেদের অন্তত পক্ষে অবস্থান তাই, আপনাদেরও কি অবস্থান তাই? এর ফলে আপনাদের রাজনৈতিক দলের কতটা ক্ষতি হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু অন্যদিকে বাংলায় বিরোধিতার জায়গাটা কিন্তু অনেকটা অস্পষ্ট হচ্ছে। কারণ কেন আমি বলছি, তার কারণ হচ্ছে বিরোধীরা হয়তো রাস্তায় মিটিং মিছিল করতে পারেন, সেটা করতে পারেন, কিন্তু পাড়ায় যখন দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে, সেই লড়াইতে মধ্যস্থতা করে তাকে নিউট্রালাইজ করা বা সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিরোধী শক্তি উঠে আসা বা সেখানে একটা জনসমাবেশ করা, মানুষকে বোঝানো, একদম মানে রুট লেভেল আমি বলছি, সেটা কি করা হচ্ছে কোথাও? হয়তো সেই শূন্যস্থান পেয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জমির লড়াইয়ের বিরুদ্ধে লড়াই, তৃণমূলের বিরুদ্ধে। সেই জন্য অনুব্রত মণ্ডল আর কাজল শেখ লড়াই করছে, মানে বিরোধীরা এখানে দুর্বল বলে। মানে অদ্ভুত একটা ন্যারেটিভ, সিএনএন ন্যারেটিভ হচ্ছে একদম মানে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতন। আরে ভাই, ডাকাত দলের একজন সর্দার থাকে, যখন রাত্রিবেলা লুটের মাল নিয়ে সর্দার তার দলকে নিয়ে ডেরায় ফেরে, লুটের মালটা সর্দার হতে পারে একটু বেশি পান, বাকি সব যারা ডাকাত দলের সদস্য আছে তাদের মধ্যে ভাগ হয়। যখনই ভাগে গন্ডগোল হয় তখন খুনোখুনি হয়, মারামারি হয়, লাঠালাঠি হয়। বীরভূমের রাজনৈতিক পরিসর বা দলের মধ্যে যে দলীয় পরিসর আছে সেটা কে দখল করবে,
কার অনুগামীরা বেশি মাছের ভেড়ি বুঝিয়ে দেবে, পুকুর ভরাট করবে, ইজারা নেবে, পিডব্লিউডির কন্ট্রাক্টারি নেবে, জেলা পরিষদের ম্যাক্সিমাম বরাত কোন নেতার অনুগামীরা পাবে, এই নিয়েই তো লড়াই। কে মানুষের জন্য বেশি কাজ করছে, কে মানুষের জন্য কম কাজ করছে, এগুলো নিয়ে কাজল শেখ আর অনুব্রত মণ্ডলের লড়াই নয়। লড়াই হচ্ছে মালের বকরার। তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতারা এক সমান্তরাল অর্থনীতি, দুর্নীতির সঙ্গে যুক্ত অর্থনীতি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং বাংলার মানুষ সেটা দেখছেন। এখানে বাংলার মানুষ দেখেও আবার তৃণমূলকেই ভোট দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এই যে তুমি বলছো অবশ্যই। কাজল শেখ আর অনুব্রতের আরে লড়াই, নিশ্চয়ই। বীরভূমে কংগ্রেসের আরে একটা এক্সিস্টেন্স জিনিস কি বুঝতে আছে? হবে, দেবাশিস গুলিয়ে দেওয়ার চেষ্টা। না, বীরভূমে কংগ্রেসের এক্সিস্টেন্স কি একটু বলো আমায়। সেটার বিচার করার দায়িত্ব আমার, আপনার নয়। শুনুন, একটা কথা বলি। ভারতবর্ষ তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। 5 ট্রিলিয়ন ইকোনমির গল্পটা ওইগুলো ওই নথিতে থাকে, সেটার সঠিক রূপান্তর হতে ঢের দেরি আছে। ভারতবর্ষ তৃতীয় বিশ্বের একটা গরিব দেশ। সেখানে যদি আমার ঘরের মা বোনেরা হাত খরচা পান মাসে, তারা তো চাইবেন সেই সিস্টেমটা এক্সিস্ট করুক। কিন্তু আমি একটা কথাই বলবো, মা বোনেদের এবার ভাবার সময় এসছে, মাসে 1,500 টাকার উপঢৌকন নেব, না আগামী প্রজন্মের জন্যে বাংলায় শিল্পের পরিকাঠামো তৈরি হবে, কারখানা তৈরি হবে, আমার বাড়ির ছেলেটা আগামী দিনে চাকরি পাবে, সেই জায়গাটাও কিন্তু ভাবার সময় না, মানে বাংলার মা বোনেদের এসে গেছে। কংগ্রেস ভারতবর্ষে কোনো রাজ্যে ভোট প্রচারে গিয়ে উপঢৌকনের কথা বলে না তো? না, নিশ্চয়ই বলে। আমরা উপঢৌকনের রাজনীতি আপনি যেটা বলছেন, সেটা নিশ্চয়ই আমরা সেটাকে ওয়েলফেয়ার স্কিম হিসাবে দেখি। দুটো রাজ্য, তেলেঙ্গানা এবং কর্ণাটকা, এখানে একজন অধ্যাপক বসে মানে আছে, আপনি ওয়েলফেয়ার স্কিম করছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েলফেয়ার স্কিম করছেন। শুনুন না, ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ওটাকে ওয়েলফেয়ার স্কিম ভাবতো, তাহলে সাইড বাই সাইড পশ্চিমবঙ্গের মাটিতে কল কারখানা ইত্যাদি পরিকাঠামো গড়ে উঠতো, আপনারা সেটা দেখতে পারতেন, আপনারা ফলো করে নিউজ করতে পারতেন। এখানে আজিজুলদা একজন অধ্যাপক বসে আছেন, জিজ্ঞেস করুন তেলেঙ্গানা বা কর্ণাটকে যেরকম এই ধরনের ওয়েলফেয়ার স্কিম আছে, পাশাপাশি নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি, রিসার্জেন্স অফ নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি সব মানুষ দেখতে পাচ্ছে। শুধু ওয়েলফেয়ার স্কিম করলে হবে না, তার সঙ্গে আগামী প্রজন্ম যা তাদের মাথার ছাদ, চাকরি, জীবিকা, সেগুলোও যাতে হয় সেটাও দেখতে হবে। মমতা দেখছেন কোথায়? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন কোথায়? না, তাহলে খালি দুপক্ষকে লড়িয়ে কে কামড়া কামড়ি করে বেশি টাকা নিতে পারে, এইটাই তো হচ্ছে। এই যে কামড়া কামড়ির লড়াই, অর্থাৎ জমি দখলের লড়াই, নিজের ক্ষমতা দেখানোর লড়াই, ক্ষমতা দখলের লড়াই, এই লড়াই রাজ্যের আগামী প্রজন্মকে খাতের দিকে নিয়ে যাচ্ছে। কেন, কিভাবে, আমরা সেটাই জানতে চাইব। আজিজুল বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। এটা সামাজিক একটা অবক্ষয়, কারণ লড়াই গন্ডগোলের যে ছবি দেখা যাচ্ছে রাজ্যে, গুলি বারুদ বন্দুক কার্তুজ যেভাবে উদ্ধার হচ্ছে, বৈধ অস্ত্রের দোকান থেকে যেভাবে অস্ত্র অবৈধভাবে পাচার হয়ে যাচ্ছে, কার্তুজ পাচার হচ্ছে, যেভাবে বিভিন্ন জায়গা থেকে বোম বন্দুক উদ্ধার হচ্ছে, এটা আমি সম্প্রতি ঘটনা বলছি, যেভাবে একজন আরেকজনের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, এতে সামাজিক একটা অবক্ষয় হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে অন্যদিকে প্রান্তিক মানুষের জন্য এই হাত খরচা প্রকল্প চালু করে ঠিক ভোটের সময় ভোট জিতছে তৃণমূল। তাহলে এটাই যদি চলতে থাকে, 1200টা যদি 1500 হয়, 1500 যদি 2000 হয়, আগামী দিনে ভোট তো তৃণমূলের খাতেই থাকবে। কিন্তু সামাজিক অবক্ষয় তলান্তে গিয়ে পৌঁছবে কি? উত্তর দেবেন আজিজুল বিশ্বাস এবং কুণাল ঘোষ। দুই রাজনৈতিক যুযুধান, দুই পক্ষ মন্তব্য রেখেছেন এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। শুনুন। কোনো চ্যালেঞ্জ নেই, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ পরিবার। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে সরকার উন্নয়নের কাজ করছে, পাশাপাশি দল বাংলার বিরুদ্ধে সব কুৎসার প্রতিবাদ করছে। এখানে এত বড় দল, ফলে কোথাও কোনো ব্যক্তির কোনো জায়গায় কোনো মতপার্থক্য যদি থাকে, সে তো যে কোনো পরিবারে থাকে, যে কোনো ক্লাবে থাকে, যে কোনো অফিসে থাকে, হাতের 5টা আঙুল তো সমান হয় না। কিন্তু যখন চ্যালেঞ্জ মোকাবিলার সময় আসে, তখন 5টা আঙুল মুঠো হয়ে যায়। ফলে তৃণমূল কংগ্রেস এই ধরনের একটা বৃহত্তর পরিবার, যেটা
প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক এবং অদ্বিতীয়। তৃণমূল বনাম তৃণমূলই তো স্বাভাবিক। একটা রাজনৈতিক দল যদি সকলকে সদস্য করে নেয়, একটা রাজনৈতিক দলের যদি কোনো ফিল্টার করবার ব্যবস্থা না থাকে, এবং একটা রাজনৈতিক দল যদি প্রকাশ্যে ঘোষণা করে দেওয়া যে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বুথে লিড দেওয়া, জো জিতা ও সিকান্দার, তাহলে এই ঘটনাই ঘটবে। অনুগামী বলে কিছু হয় না, সবাই তৃণমূলের অনুগামী, সবাই দিদির সোনার টুকরো ভাই। উনি যেভাবে খুঁজে খুঁজে এনে বিভিন্ন জায়গায় মালা ঘেঁটেছেন, একটা দুটো ফুল তার মধ্যে থেকে ছিঁড়ে মাঝে মধ্যে পড়ে যাচ্ছে, এটা নিয়ে সমস্যা। সমস্ত ব্যবসায় প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু যারা ব্যবসার মধ্যে ব্যবসা করেন সেখানে প্রতিদ্বন্দ্বিতা অনেকটা মার্জিন। কিন্তু তৃণমূলের ব্যবসার পদ্ধতি হচ্ছে পেশি শক্তি, বন্দুক, বোমা, এলাকার দখলদারি। তো স্বাভাবিকভাবে একটা রাজনৈতিক দল যখন সমস্ত দুষ্কৃতীদের হাতে চলে গেছে এবং মূল লক্ষ্যই হচ্ছে টাকা তোলা, তো সেখানে সকলকে দিয়ে না খাওয়া কিংবা 75-25-এর যেটা ঠিক করে দেওয়া আছে দলের মধ্যে কর্মসূচি, সেটা থেকে বিচ্যুত হলেই এ ধরনের বোমাগুলি চলবে। বিরোধী শূন্য রাজনীতি। কিছুক্ষণ আগে ফাল্গুনিদি ওনার বক্তব্যে কেস, ভুল কেস, গাঁজা কেস, মাদক কেস ইত্যাদি একাধিক কথা বলেছেন, থানায় নিয়ে যাওয়ার কথা এবং কেস দেওয়ার কথা বলেছেন। এটা হয়, আমরা দেখেছি ওই ছবিতে। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে সবাই তৃণমূল, এই যে প্রবণতা, অর্থাৎ ইয়াং জেনারেশন একটা বড় অংশ তারা তৃণমূল, সবাই তৃণমূল। কয়েকদিন আগে একজন নেতা, শুধু তিনি তৃণমূলের নেতা নয়, তিনি বিধায়ক, মন্ত্রী রাজ্যের, তিনি বললেন যে শিয়ালদা স্টেশনের ফ্লাইওভার থেকে ঢিল ছুঁড়ে মারলে যার মাথায় পড়বে সেই হচ্ছে তৃণমূল। এই যে এত তৃণমূল, সংখ্যাগরিষ্ঠ তৃণমূল, এই সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কেন? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এর ফলে গণতন্ত্রের যে স্ট্রেচার সেটা নষ্ট হয় কিনা? বিরোধী শক্তি না থাকলে সেটা কোনো রাজ্য বা গণতন্ত্রের ক্ষেত্রে বা কোনো রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে কতটা ক্ষতিকর? এবং অন্যদিকে এই যে নিজেদের মধ্যে লড়াই, এটাই কি তার ফলশ্রুতি? মানে অ্যাজ এ রেজাল্ট অফ 3 ইস্যু, তার রেজাল্টটা কি এটা, এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াই, বোমাবাজি, গুলিবাজি? প্রথম কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় বিরোধী শক্তি নেই, এই কথাটা যদি বলি তাহলে এটা মিথ্যে কথা বলা হবে। কারণ এখনো পর্যন্ত রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেস 50% বেশি ভোট পেয়েছে। এই রকমের, মানে আমি বিধানসভা বা লোকসভার কথা যদি বলি তাহলে এই নমুনা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। তার মানে 50% মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেয়। সে বিজেপিকে দিতে পারে, কংগ্রেসকে দিতে পারে, সিপিএমকে দিতে পারে। সত্যি কথা বলতে কি, বাংলা রাজনীতিটাকে বুঝতে গেলে এই যে 1951-52 থেকে যে নির্বাচন প্রক্রিয়া শুরু হলো, সংসদীয় নির্বাচন, এই বাংলায় শুধুমাত্র 3টি রাজনৈতিক শক্তি বা ফ্রন্ট শাসন করেছে। প্রথমে যদি 52 থেকে বা 51 থেকে যদি তুমি 77, মাঝখানে 67-69-এর ইউপিএ মানে তোমার ইউনাইটেড ফ্রন্ট সরকার বাদ দিলে পরে একটানা কংগ্রেস কিন্তু ক্ষমতাসীন ছিল বাংলায়। 77-এর পর থেকে 2011 বাম ফ্রন্ট, এবং এরপরে চলছে 2011-এর পরে তৃণমূল কংগ্রেসের যে শাসন। এইখান থেকে একটা জিনিস কিন্তু আমি বলতে পারি, সেটা হচ্ছে যে পশ্চিমবাংলার যে ভোটারদের যে মানসিকতা, যে মাইন্ডসেট, ভোটিং প্যাটার্ন যদি তুমি যেটা বলতে পারো, তাহলে একটা পশ্চিমবাংলার মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশ তারা ক্ষমতার সঙ্গে থাকতে পছন্দ করে। এই ক্ষমতার সঙ্গে থাকার প্রবণতা, এইটা শাসক দলের পক্ষে একটা ইতিবাচক পটভূমি তৈরি করছে। এটা আগেও 34 বছরে আমরা দেখেছি, এবং এটাকে ডিটারমাইন যে করে সেইটা হচ্ছে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে ভোক্তা উপভোক্তার সম্পর্ক। এই যে দেবাশিস, আজকে তুমি তৃণমূল দলের মধ্যে যে গোষ্ঠী কোন্দলের কথা বলছো, এই ভোক্তা উপভোক্তার সম্পর্কটাকে তুমি যদি ব্যাখ্যা করো, তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের কিন্তু হদিশ তুমি পেয়ে যাবে। তারপরেও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকছে এবং ক্ষমতা বিভিন্ন নির্বাচনে তারা জিতছে। পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল নির্বাচনের অস্বচ্ছতার কথা বাদ দিয়ে বিধানসভা বা লোকসভায় যেখানে কেন্দ্রীয় যে পুলিশ তার উপস্থিতিতে ভোট হচ্ছে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের উপস্থিতিতে স্বচ্ছ নিরপেক্ষ ভোট হওয়ার একটা ইয়ে তৈরি হচ্ছে। বিরোধী দলগুলো নিশ্চয়ই বিগত 2024-এর লোকসভা নির্বাচনে প্রচণ্ড কোনো রিগিং হয়েছে বা অসাধু পন্থা অবলম্বন করে তৃণমূল কংগ্রেস জিতেছে, এই কথা কিন্তু সেইভাবে অভিযোগ আসেনি। তাহলে বিষয় হচ্ছে যে এত গোষ্ঠীদ্বন্দ্বের পরেও তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় নির্বাচনী যে সমীকরণ, সেখানে সাফল্য পাচ্ছে কেন? আসলে কি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় দেবাশিস, যে কোনো রাজনৈতিক দলকে যদি তুমি কম্পারেটিভ অ্যানালাইসিসে আনো, ধরো শাসক দল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে ভারতীয় জনতা পার্টি, বামফ্রন্ট এবং কংগ্রেস,
তাদের যদি সোয়াট অ্যানালাইসিস করো, অর্থাৎ এই দলগুলোর দৃঢ়তার জায়গা কোনটা, স্ট্রং কোন জায়গায়, স্ট্রেংথটা কি, এই দলগুলোর উইকনেস কোন জায়গায়, এই দলগুলোর সামনে অপরচুনিটিস কী কী আছে এবং এই দলগুলোর সামনে থ্রেট কী কী আছে, তাহলে যদি কম্পারেটিভ অ্যানালাইসিস সিট যদি তৈরি করো, তাহলে এই যে চারটি দলের কথা বললাম বা পলিটিক্যাল ফ্রন্টের কথা বললাম, তৃণমূল কংগ্রেসের দুর্বলতার জায়গা হচ্ছে, উইকনেসের জায়গা হচ্ছে একদিকে দুর্নীতি, অন্যদিকে আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল। শক্তিটা বলুন, দুটো প্রধান শক্তি। স্ট্রেঞ্জ, ইন্টারেস্টিং। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যারিসম্যাটিক এবং ডাউন টু আর্থ লিডারশিপ, যেটা একদম বিরোধী দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, শাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, দুটো জায়গায় এখনো পর্যন্ত তিনি সফল। কেন সফল আমি বলছি, মানে মমতা আরেকটা স্ট্রেংথ হচ্ছে সামাজিক উন্নয়ন প্রকল্প, যেটা সুমনদা বলছিলেন, এটা ঘটনা 2019 সালে কংগ্রেস ভালো রেজাল্ট করতে না পারলেও ন্যায় নামক একটি প্রকল্প এনেছিল, তাদের এই ইস্তাহারে রেখেছিল। সেখানে কমন পিপল, প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের যে ইকোনমিক ট্রানজাকশনের ক্ষেত্রে যে মোবিলিটি আনার কথা, যাতে করে ইকোনমি একদম স্ট্রং হবে, এই কনসেপ্টটা কিন্তু ওই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ইকোনমিক যে চিন্তা ভাবনা, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, সুপ্রিম কোর্টও বলছে এই যে প্রান্তিক প্রকল্পগুলো তাহলে রাজ্যের ইকোনমিক স্টেবিলিটি দিচ্ছে, এটাই কি বলছে? এটা একটা ঘটনা হচ্ছে যে সামাজিক, মানে আপনি বলছেন যে সাধারণ মানুষকে প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে। একটা সমালোচনার জায়গা বা দেখার বিষয় যেটা হচ্ছে, যে রাজ্য সামাজিক উন্নয়ন প্রকল্প, বিশেষ করে নগদ হস্তান্তর প্রকল্পগুলো চালু রেখেছে বা চালু করতে চাইছে, সেই রাজ্যগুলোর যে জিডিপি বা জিএসডিপি, তার কত পার্সেন্ট ঋণ করে করতে হচ্ছে, এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আমাদের দেশের বিভিন্ন যে 28টি যে অঙ্গরাজ্য রয়েছে, সেই অঙ্গরাজ্যগুলির যদি জিএসডিপির যদি ঋণগ্রস্ততা তুমি যদি চিন্তা করো, তাহলে পশ্চিমবাংলা বা মহারাষ্ট্র বা গুজরাট বা রাজস্থান বা হরিয়ানা বা ওড়িশা, এর কিন্তু তুলনামূলক যদি ওই অ্যাসেসমেন্ট করো, তাহলে কিন্তু আমাদের ভাবার একটা বিষয় রয়েছে যে আমি সামাজিক উন্নয়ন প্রকল্পে যে নগদ হস্তান্তর প্রকল্পের নামে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য যে প্রকল্প, এগুলো তো অবশ্যই ইতিবাচক, কিন্তু এটা আমি কতটা দেব, যারা সত্যিকার এই সুবিধাগুলো পাওয়ার যোগ্য তাদেরকে দেব, নাকি সবার জন্য আমি এটা করব, এই জায়গাটা। তবে অত্যন্ত প্রশংসনীয় প্রকল্প, এবং এই যে আমি উইকনেসের জায়গা বললাম আর অন্যদিকে স্ট্রেংথের বিষয়টা বললাম, তার সঙ্গে সঙ্গে থ্রেট, এই যে গোষ্ঠীকন্দল, এটা থ্রেট। দলের সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের সভানেত্রী, উনি বলেছেন একাধিকবার কোনো কাজ হয়নি। মজার ব্যাপার, দলনেত্রী, সর্বময় নেত্রী, সর্বভারতীয় নেত্রী, উনি বারবার দলকে বলেছে, দল কোনো কথা কান দিচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে না, তুমি দেখো গ্রাম পঞ্চায়েত লেভেলে হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে হচ্ছে, জেলা স্তরে হচ্ছে, রাজ্য স্তরে, যেটা আগে কংগ্রেসী রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতির একটা ব্যাপার ছিল, সুব্রত গোষ্ঠী, প্রিয় গোষ্ঠী, গণি গোষ্ঠী, এই তৃণমূল শাসনে কিন্তু এইটা তুমি রাজ্য ক্ষেত্রে, জাতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু একটাই ক্ষমতার ভর কেন্দ্র, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে কি হচ্ছে, যে গোষ্ঠীদ্বন্দ্বই থাকলো কেন লোকাল লেভেলে, তাদের একটাই লক্ষ্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত এবং পথকে প্রতিষ্ঠা করা, নির্বাচনী ময়দানে নিজেদেরকে নিয়োজিত রাখা। কিন্তু দলের মুখপত্রকে আমরা দেখতে পাই, যখনই তিনি বলতে যান, তখনই দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বাধিনায়ক এটা বলার সাথে সাথে তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথাও বলতে হয়, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা না বললে বলতেই হয়। আগে সেনাপতি বলতেন, আগে দলের সেনাপতি, এখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলতে হয়, এখন সেনাপতিটা সরে গেছে। বেশ, এই নাম বলতে হয়, এই ক্ষেত্রে পরিবারতন্ত্রের অভিযোগ থাকতে পারে। তবে এই যে দুটো দলের ইউজফুল পয়েন্টের কথা বললেন, এটা নিয়ে অবশ্যই ফাল্গুনীদের কাছে যাব, যে দলের এই দুটো পজিটিভ দিক। এক হচ্ছে সামাজিক প্রকল্প, তবে সেটা যদি ঋণ না করে হয়। দ্বিতীয় হচ্ছে মমতা ক্যারিশমা। কিছুক্ষণ আগে আজিজুল দাবি করছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ক্যারিশমা দলকে জেতানোর পক্ষে যথেষ্ট। আপনাদের মনে থাকতে পারে 16 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে 294টা কেন্দ্রেই 93টা কেন্দ্রে আমি একাই প্রার্থী। বেশ, কিন্তু মাথায় রাখতে হবে 2021-এ ব্যক্তিগত ক্যারিশমা কিন্তু মমতা ব্যানার্জি দেখাতে পারেননি। হয়তো আমার থেকে টেনে নিয়ে ফাল্গুনীদি বলবেন, যেটা ফাল্গুনীদিরই কোর্টে বল, 2021 সালে নন্দীগ্রাম বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যান, এবং যেখানে তিনি দলের ক্যারিশমা করতে পারেন, নিজের ক্যারিশমা নিজের দাঁড়ানো বিধানসভায় তিনি দেখাতে পারেননি। এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে সামাজিক প্রকল্প, এবার যদি আপনি বাজেট দেখেন, 50,000 কোটি টাকা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বরাদ্দ রাখা হয়েছে, আর রাজ্যের
সাবসিডি কত, মানে এই যে বাজেট করতে গিয়ে রাজ্য সরকারকে কত ঋণ করতে হচ্ছে, সেই ঋণের পরিমাণটাও ব্যাপক পরিমাণে একটা ঋণ করতে হচ্ছে রাজ্য সরকারকে বাজেট করতে গিয়ে এবারকার বাজেটে। তার মধ্যে 50,000 কোটি টাকা, অর্থাৎ এই প্রান্তিক প্রকল্প যদি বাদ দিয়ে দেওয়া যেত, ঋণটা কিন্তু মাত্র 20,000 কোটি টাকা দাঁড়াতো, প্রায় 70,000 কোটি টাকা ঋণ। আসবো এবার দ্বিতীয়ত চম্পাহাটির ইস্যুতে। আমি দেখাই, এটা ফাল্গুনিদিও বলবেন, যে চম্পাহাটিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বারুইপুরের পঞ্চায়েতের তালিকা স্ক্রুটিনি করতে গিয়ে ভুতুড়ে কাণ্ড এসছে। আপনি দেখতে পাচ্ছেন মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির লোকজনের নাম রয়েছে এই তালিকায়, যে তালিকা আপনারা দেখছেন এখন এই মুহূর্তে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনার একটি পঞ্চায়েতে মালদায় বসবাসকারী, মুর্শিদাবাদে বসবাসকারী, শিলিগুড়িতে বসবাসকারী লোকেদের নাম, এমনকি একজনকে ফোন করা হয়েছিল, তার নাম হচ্ছে সনকা মাঝি, ভোটার তালিকায় নাম। ফোন ধরেন একজন ছেলে, তার বাড়ি হচ্ছে মালদাতে। এই ধরনের ঘটনা এসছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে 41 নম্বর বুথ, এই এলাকার ভোটার তালিকার স্ক্রুটিনি দেখতে পাওয়া গিয়েছে। গত লোকসভা কেন্দ্রে নির্বাচন ছিল 1053, এখন ভোটার সংখ্যা পার্টিকুলার একটি বুথে 1357 জন, এবং এর মধ্যে বহু মানুষের অস্তিত্ব এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ফাল্গুনি, দেখুন, কয়েকদিন আগে মমতা সতর্ক করেছিলেন বিজেপি নাকি বাইরের রাজ্য থেকে লোক ঢুকে অনলাইন রেজিস্ট্রেশন করাচ্ছে এবং ভুতুড়ে ভোটার বানাচ্ছে। দেখুন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, ডক্টর সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা এবং আমাদের সাধারণ সম্পাদক সবাই মিলে আমরা আমাদের ইলেকশন কমিশনের কাছে 17 লক্ষ ভুয়ো ভোটার, যেখানে বিধানসভা, একই বিধানসভার বিভিন্ন জায়গায় একই নাম, তার বাবার নাম হয়তো আলাদা, তার অন্যান্য বিষয়গুলো এক, বা কারোর বাবার নাম তার সাথে অন্য বিষয় এক, এইভাবে 17 লক্ষ ভুয়ো ভোটার সেটা কিন্তু ইলেকশন কমিশনের কাছে জমা দেয় এবং প্রেস করে। তারপর থেকেই দেখছি যে এই যে নতুন নতুন, মানে আবার ওই চম্পাহাটিতে উত্তরবঙ্গ লবি মনে হয় ঢুকে পড়েছে। আমি বুঝতে পারছি না বিষয়টা, এটা এই উত্তরবঙ্গের ভোটার এখন উত্তরবঙ্গ লবি আরজিকর ছেড়ে এখন এইখানে ঢুকে পড়লো কিনা সেটা তদন্ত সাপেক্ষ যদিও। কিন্তু বিষয় হচ্ছে এই যে বিএলও কারা বসে, বুথ লেভেল অফিসার যারা বসে ভোটারের যে জমা নেয়, ফলস ভোটার নিচ্ছে, নতুন ভোটার নিচ্ছে, এটা কারা? এরা তো কোনো কেন্দ্র থেকে আসছে না, দিল্লি থেকে আসছে না, পাশের রাজ্য থেকে আসছে না, এ তো আমাদের রাজ্যের, আমাদের এলাকার ওই স্কুল মাস্টার যারা রোজ এই যে ঢিল মারলেই যার গায়ে পড়লে যে তৃণমূল কংগ্রেস, তারাই তো বসছে ওখানে। তাহলে এই ভোটগুলো তুলছে কারা? আমরা বারবার করে বলছি, আজকে নয়, কারণ আমরা দেখেছি মালদার বিভিন্ন জায়গায় বা অন্যান্য ক্ষেত্রেও যে পঞ্চায়েত প্রধান পর্যন্ত হয়ে গেছে, যে বাংলাদেশ থেকে এসছে এখানে, তাকে নাম তুলে দেওয়া হয়েছে, সেটা আমরা লক্ষ্য করেছি। তো স্বভাবতই যে এই যে ভুয়ো ভোট এটা যে আছে এবং এইভাবে যে জিতছে, আমরা বলছি প্রত্যেকটা বুথে কিন্তু অদ্ভুতভাবে তৃণমূল অভিযোগ করছে, বিজেপি অভিযোগ করছে। সেদিন শুভেন্দু অধিকারী বলছিলেন 16 লক্ষের তালিকা, তাহলে এই এরা ঢুকছে কোথা থেকে? প্রেক্ষিতটা বলি আপনাকে, প্রেক্ষিতটা খুব সাম্প্রতিক কালে দুটো রাজ্যে ভোট, ছোট করে সময়, খুব 3টে রাজ্যে ভোট, খুব ইন্টারেস্টিং। তার মধ্যে মহারাষ্ট্রকে আলাদা করে বলতে হচ্ছে এই কারণে, আমাদের দেশের এই মুহূর্তে পার্লামেন্টের বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নিজে পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা রেকর্ড করা হয়, সেখানে পরিষ্কার বলেছেন মহারাষ্ট্রে এইভাবে 5 মাসে 70 লক্ষ ভোট নতুন। এবং দেখা যাচ্ছে একটা বিশেষ একটা বিধানসভা, সিডি বলে একটা বিধানসভায়, সেখানে একটা আবাসনে 7,000 মানুষ যারা বিভিন্ন জায়গা থেকে পড়তে গেছে, তাদের ভোট ওখানে উঠে গেছে। বিষয়টা হচ্ছে রেফারি যদি বায়াসড হয়, রেফারি যদি পক্ষপাতদুষ্ট হয়, তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে এই যে প্রক্রিয়া, তাদের যে কার্যকলাপ, কিন্তু এইটা নিয়ে কিন্তু এই ভুতুড়ে ভোটার তালিকার দায় তাহলে কে নেবে? নির্বাচন কমিশনকে নিতে হবে, আপলিটিক্যাল একটি সংগঠন। মানব, প্রথমে বলবার সময় তোমাকে যে কথাটা বলেছি, আমার কথাটা শুনে তোমার হয়তো মনে হয়েছিল যে আমি ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি বলছি না, আসল ইস্যু কিন্তু ওইটাই, ওই জায়গাটাই হচ্ছে আসল ইস্যু। কারণ এদের মধ্যে যে বন্ধুত্ব, মানে ওই যে কথাটা আমরা আগেও বলে এসেছি, দিন মে কুস্তি আর রাত মে দোস্তি, এই নিয়ে কোথাও সমস্যার কোনো জায়গা নেই। আজকে এই দেউচা পাচামি নিয়ে বিধানসভায় কোনো রকমের আলোচনা হয়নি, কিন্তু আপনারা কোথাও, আপনার না বলতে দাও দেবাশিসের দুটো টাইম শেষ। আমাদের বীরভূমের জেলা সম্পাদক গৌতম ঘোষকে গ্রেপ্তার হয়েছে, সেই আন্দোলন দেখানো হয়েছে, কোনো জায়গায় কোনো চ্যানেলে দেখানো হয়নি। পঞ্চায়েত কথা যদি আপনারা বলেন, তাহলে আরাবুল্লাহ শওকত মোল্লার থেকে আরম্ভ করে কেষ্ট এই আন্দোলন, এই যে দিল্লি মে দোস্তি বাঙ্গাল মে কুস্তি, এটা
বামেদের সময় কংগ্রেস আর এমনি জোট, সিপিএম জোটে সম্পর্কে রয়েছে। শোনা যেত। সুমন আরে প্লিজ CPM শেষ কে করুন দাদা। 34 বছর মানুষ সময় দিয়েছে, এখন দাদা এক লাইন বলে শেষ করুন। সুমন দা এই নিঃশ্বাস নিয়ে বললে তো সময় হবে না। না নিঃশ্বাস নিয়ে কি শেষ করতে হবে। মিনিমাম একটা প্যানেলের ভদ্রতা তো না, থাকবে। আমাকে শেষ করতে প্লিজ, তাহলে আর আজকে আর হাতে সময় নেই, এখন এই মুহূর্তে আমাদের শেষ করতে হবে। কিন্তু এই যে দলীয় কোন্দল, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে ডেফিনেটলি সেটা রাজ্যের জন্য, আগামী দিনের জন্য ক্ষতি, এবং অবশ্যই সেটা প্রত্যেকের ক্ষতি। এই বিষয়ে সবাইকে রুখে দাঁড়াতেই হবে।